মেরামতেও মিলছে না সুফল। সংস্কারের কয়েক মাস যেতেই ভেঙে চৌচির রাস্তা। মাদারীপুর পৌরসভার বেশিরভাগ সড়কের বেহাল দশা। বৃষ্টিতে ভোগান্তি বাড়ে কয়েক গুণ। হাওড়ে তলিয়ে যাওয়া ধান কাটার ব্যস্ততা। কিশোরগঞ্জে বাড়তি টাকা দিয়েও মিলছে না শ্রমিক। পানি বাড়ায় দিশেহারা চাষি। ক্ষতিগ্রস্তদের তালিকা করছে কৃষি বিভাগ। মহান মে দিবসে সাভারে শিল্পাঞ্চলে নানা কর্মসূচি। মজুরি বৈষম্য দূর করার দাবি। জীবনমান উন্নয়নে ব্যবস্থা নিতে সরকারের কাছে আহ্বান। এবং দীর্ঘদিন পর নারায়ণগঞ্জের প্রধান দুটি সরকারি হাসপাতালে ফের আইসিইউ চালুর উদ্যোগ। নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। স্বাস্থ্য ঝুঁকি ও মৃত্যুর হার কমার আশা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। মাদারীপুর পৌরসভার বেশিরভাগ সড়ক বেহাল। একদিকে খানাখন্দে ভরা, অন্যদিকে বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। বছরের পর বছর এমন অবস্থা চললেও মিলছে না প্রতিকার। স্থানীয়দের অভিযোগ, অস্থায়ীভাবে সড়ক মেরামত করলেও বেশি দিন টেকে না। অবশ্য পৌর কর্তৃপক্ষ বলছে আগামী জুলাই থেকে অগ্রাধিকার ভিত্তিতে শুরু হবে মেরামতের কাজ। শাহাদাত আকনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ। মাদারীপুর পৌরসভার শহীদ বাচ্চু সড়ক। ব্যস্ত এই সড়ক দিয়ে প্রতিদিন ছোট বড় যানবাহনে কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। সদর মডেল থানার সামনে থেকে কাজিরমোড় এলাকার 1.5 কিলোমিটার এই সড়কের পুরোটাই এখন যান চলাচলের অনুপযোগী। শুষ্ক মৌসুমে ধুলাবালি আর বৃষ্টিতে জলাবদ্ধতা, এই দুই কারণে ভোগান্তিতে এলাকাবাসী। একই অবস্থা পৌরসভার পানিছত্র এলাকার ইউনুস সর্দার সড়কের। নাজুক ড্রেনেজ ব্যবস্থার কারণে পানি নিষ্কাশন হয় ধীর গতিতে। এতে পথচারীরা পড়েন চরম দুর্ভোগে। সড়কটির বিভিন্ন জায়গায় পিচ উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দ। এই রাস্তা আজকে 2 বছর যাবত এরকম ভাঙ্গা, গাড়ি চালাইতে খুব কষ্ট হয়। রুগী নিয়ে তো কি বলবো, ঠিক আছে, ওইগুলা তোমার এখানে বলার মতো কোনো ভাষা নাই। টেকসই মেরামত না করায় মাদারীপুর পৌরসভার বেশিরভাগ সড়কেরই বেহাল দশা। এলাকাবাসীর অভিযোগ, অস্থায়ীভাবে সড়ক মেরামত করলেও বেশি দিন টিকছে না। এতে সড়কে প্রায় ঘটছে দুর্ঘটনা। ছোট থেকে বড় হয়েছি, কোনোদিন দেখি না এই জায়গাটা ভালো ফ্রেশ রাস্তা। এরকমই যতবারই রাস্তা ঠিক করে ততবারই রাস্তা ভাঙে যায়। আগামী জুলাই মাস থেকে অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরুর আশ্বাস পৌর কর্তৃপক্ষের। প্রকল্পটি অলরেডি অনুমোদিত। টেম্পোরারি বেসিসে আমরা হয়তো কিছু করে দিতে পারি, কিন্তু মূল কাজটা এই প্রকল্পে হবে এবং প্রকল্প অনুমোদিত, এখানে না পাওয়ার কোনো সুযোগ নাই। কর্তৃপক্ষের তথ্য মতে সড়ক উন্নয়নে বিভিন্ন প্রকল্পে গত 10 বছরে প্রায় 50 কোটি টাকা খরচ করেছে মাদারীপুর পৌরসভা। গণমাধ্যমে খবর প্রকাশের পর মাঝে মাঝে সড়ক সংস্কার করা হয়, কিন্তু ভারী যানবাহন চলাচল আর আধুনিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সড়ক বেশি দিন টিকছে না। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। সঞ্জয় কর্মকার অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে এই মুহূর্তে মাদারীপুরে আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। তার সঙ্গে যুক্ত হচ্ছেন সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মোহাম্মদ শহীদ। সরাসরি চলে যাচ্ছে অভিজিতের কাছে। মাদারীপুর পৌরসভার 9টি ওয়ার্ডে 34টি মৌজা রয়েছে। সেখানে বসবাস করে প্রায় 2 লাখ মানুষ। আসলে এই 2 লাখ মানুষের চলাচলের জন্য যে পৌরসভার অধীনে যে সড়কগুলো রয়েছে, অধিকাংশ সড়কেরই আসলে বেহাল দশা। আসলে এই সমস্যাগুলো বারবার কেন সৃষ্টি হচ্ছে আমরা সে বিষয়ে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন মাদারীপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মোহাম্মদ শহীদ। আসলে আপনার কাছে জানতে চাই যে মাদারীপুর যে এই একটা উন্নত পৌরসভা, প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও কেন এই সড়কে বারবার খানাখন্দকের সৃষ্টি হচ্ছে, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। আসলে যেটা মনে হচ্ছে আমার, যে এই যে সড়ক সংস্কার করা হয়, সড়ক মেরামত করা হয় এবং সেই কাজটা করার পিছনে যতটা যুক্তিসঙ্গতভাবে করা দরকার সেটা কতটা যুক্তিসঙ্গতভাবে করা হয় এটা নিয়ে সন্দেহ থাকে। আমি 2টি কারণের কথা বলবো। একটা হচ্ছে যে পরিকল্পনার অভাব থাকে সাধারণত। দ্বিতীয় হচ্ছে যে যেই ধরনের কাজ হওয়া দরকার মূলত সেই ধরনের কাজ যথাযথভাবে হয় কি না সেটা মনিটরিং করা, কিংবা সেই কাজটা যথাযথভাবে হলো কি না, সেই কাজটি করা হচ্ছে কি না, এইটার যদি যথাযথভাবে মনিটরিং না করা হয় তখন দেখা যাবে যে কাজটা পরিপূর্ণভাবে হয় না, এবং পরিপূর্ণভাবে না হলেই কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না। যার প্রেক্ষিতে আজকে প্রতিটি রাস্তাই দেখা যাচ্ছে দুর্যোগ
এবং খুব খারাপ অবস্থা। আচ্ছা, আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে সরকারিভাবে তো অনেক সময় বিশ্ব ব্যাংকের অর্থায়নে বা সরকারি কোষাগার থেকে যে কোটি কোটি টাকা খরচ করে এই সড়ক সংস্কার করা হয়। আমরা যে সড়কটি দাঁড়িয়ে আছি সেই সড়কটি আমরা দেখেছি গত অর্থ বছরে এটি মেরামত করা হয়েছে। তারপরে যে বড় বড় খানাখন্দ এবং বৃষ্টিতে পানি জমে থাকে, আসলে এটি কেন আপনার কাছে এই ব্যাপারটা আপনি কি মনে করছেন? এটার ক্ষেত্রে আমি একটু আগে যেটা বললাম, প্রথমত যে যখন ডিজাইন করা হয় কিংবা কাজের পরিকল্পনা করা হয়, যে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাস্তার পাশে আছে কিনা, ড্রেনেজ ব্যবস্থা আছে কিনা, এটা একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে যে যেই এস্টিমেট যেটা করা হয় সেই এস্টিমেট প্রকরণ অনুযায়ী কাজটা যথাযথভাবে হচ্ছে কিনা, এটা একটা বড় বিষয়। সেখানে যদি যথাযথভাবে কাজটা না হয় তখন তো দেখা যাবে যে যেই কাজটা 5 বছর টিকবে কি 3 বছর টিকবে কিংবা একটা কাঙ্ক্ষিত সময়ের জন্য করা হচ্ছে, সেই সময়টা না হয়ে অল্প সময়ের মধ্যেই সেটা বিনষ্ট হয়ে যাচ্ছে, হয়তো এটা আমার ধারণা আর কি। এই যে তাহলে তো পৌরসভার পুরোটাই দায়িত্বে থাকে, তা পৌরসভার এখানে ভূমিকা কি, আসলে তারা কি করছে? পৌরসভা যে কি ভূমিকা পালন করতেছে বিষয়টা তো আমরা জানি না, কিন্তু পৌরসভা তো তাদের দৃষ্টিতে তো তারা যথাযথ ভূমিকা পালন করতেছে বলে মাঝে মধ্যে বলা হয় যে তারা দেখভাল করতেছে, কোথায় কিভাবে হচ্ছে তারা এস্টিমেট অনুযায়ী কাজ করছে, এটা তারা বলে, কিন্তু নাগরিকদের সম্পৃক্ততা সেখানে খুব একটা থাকে না। এবং যার ফলে আমরা নাগরিকরা কিন্তু সেইভাবে জানি না যে কত টাকার বাজেট আছে কিংবা কত টাকার কাজ হচ্ছে, সেই টাকার যথাযথভাবে ব্যয় হচ্ছে কিনা, যথাযথভাবে সেটাকে ইউটিলাইজ করা হচ্ছে কিনা, এই বিষয়টা সামগ্রিকভাবে জানার যেই দরকার কিংবা একটা পদ্ধতি, সেই পদ্ধতিটা পৌরসভার থেকে খুব একটা থাকে না। এটা আমার ধন্যবাদ। আমাদের সাথে কথা বলছিলেন মাদারীপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মোহাম্মদ শহীদ। তিনি যেমনটা বলছেন যে উন্নয়নমূলক কাজ করতে গেলে সেক্ষেত্রে জনগণকে সঙ্গে নিয়ে যদি করা যায় এবং সম্পৃক্ততা বাড়ানো যায়, তাহলে কিন্তু এই যে ঠিকাদারি প্রতিষ্ঠান যে সড়ক সংস্কার করেন বা মেরামত করেন, তাহলে সেটি কিন্তু আরও টেকসই হবে এবং পৌর কর্তৃপক্ষ যদি আরও আন্তরিক হয় তাহলে কিন্তু এই যে বছর বছর যে খানাখন্দক তৈরি হয় সেটি কিন্তু থাকবে না। তো এই ছিল আমার কাছে মাদারীপুর পৌরসভার যে অধিকাংশ সড়ক খানাখন্দকে ভরে গেছে সেখান থেকে সব শেষ। মাদারীপুর থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কিশোরগঞ্জের হাওড়াঞ্চল ও বিভিন্ন বিলের বড় ধান। বৃষ্টি থামার পর পাকা ও আধা পাকা ধান কাটতে ব্যস্ত কৃষক, তবে জলাবদ্ধতার কারণে বাড়তি টাকা দিয়েও মিলছে না শ্রমিক। এতে বড় লোকসানের আশঙ্কা চাষিদের। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। নূর মোহাম্মদের পাঠানো তথ্য ও রুবেল হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। বিস্তীর্ণ হাওরে পানিতে ডুবে আছে ফসল, সেখান থেকে পাকা ও আধা পাকা ধান কাটতে ব্যস্ত কৃষক। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধ কিশোরগঞ্জের হাওড়াঞ্চল। বৃষ্টির পর রোদের দেখা মেলায় বোরো ধান কাটার পর শুকানো শুরু করেছেন কৃষক, তবে জলাবদ্ধতার কারণে বাড়তি টাকা দিয়েও মিলছে না শ্রমিক। আগাম বন্যার আশঙ্কায় পানির নিচ থেকে আধা পাকা ধান কাটারও চেষ্টা করছেন তারা। 16 আনা আমাদের 14 আনা ডুবে গেছে গা, আর 2 আনা আছে, এটা নিজেরা কাটতেছি। ক্ষেত কেটে কাটতাম পারতেছি না, এই পানি আমরা অনেক ক্ষেত তলায় গেছে। আমরা কৃষকরা অনেক কষ্ট করি, কিন্তু কৃষকরা কোনো দাম নাই। কৃষি বিভাগ বলছে 80 ভাগ পাকলেই ধান কাটার জন্য কৃষককে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। বৃষ্টির শেষ হলে এবং ক্ষতিগ্রস্ত জমি এবং কৃষকের তালিকা সম্পন্ন করার সাথে সাথে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর এগুলো প্রেরণ করব। শুধু হাওর নয়, জেলার বিলগুলোরও একই অবস্থা। সদর উপজেলার ভাস্করখিলা বিলের খালের বিভিন্ন অংশ দখল হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশন। এতে 4টি ইউনিয়নের অন্তত 800 হেক্টর বোরো ধান পানিতে তলিয়ে গেছে। পাকার আগ মুহূর্তে ফসল হারিয়ে নিঃস্ব অনেক কৃষক। 1 ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি হইলে সব ধান তলিয়ে যায়। আমাদের বিরাট ক্ষতিগ্রস্ত এই যে দেন কাঁচা ধান। তো যাই কিছু নেওয়া যায়, মানুষ আইয়ে না জুহের ডরে, পানির ডরে। খাল খননের মাধ্যমে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের আশ্বাস উপজেলা প্রশাসনের। খুব দ্রুতই আমাদের এই খালের বরাদ্দ আসলে আমরা পুরোপুরি একবারে গভীর করে খনন করে, যেটা হচ্ছে কি আমরা বড় প্রকল্পের মাধ্যমে আমরা এই কাজটা শেষ করতে পারবো। কৃষি বিভাগের তথ্য মতে ভাস্করখিলা বিলের বড় বিল, মাইজ বিল ও উত্তরের বিলে জলাবদ্ধতায় অন্তত 3000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সময় সংবাদ, কিশোরগঞ্জ। এই মুহূর্তে কিশোরগঞ্জের নিকলি হাওরে আছেন সহকর্মী নূর মোহাম্মদ। আরও তথ্য জানাতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপাকে পড়ে কিশোরগঞ্জের হাজার হাজার কৃষক।
কিশোরগঞ্জের বিস্তীর্ণ হাওর এলাকা জলবদ্ধতায় ফসল ডুবে যায়। এ পর্যন্ত গতকাল আসলে টানা বৃষ্টির পর গতকাল থেকে রোদের দেখা মিলেছে। আজকে যদিও সকাল থেকে বৃষ্টি নেই, গুড়ি গুড়ি কিছু বৃষ্টি হয়েছিল, কিন্তু রোদও নেই, আবার বৃষ্টি পড়ছে না। আর এই সুযোগকে কাজে লাগিয়ে আসলে হাওরের হাজার হাজার কৃষক নেমে পড়েছেন যে মাঠের পাকা ফসল, পাকা বোরো ধান ঘরে তোলার জন্য। আমরা আজকে সকাল থেকে জেলার বিভিন্ন হাওরে ঘুরে দেখেছি যে কৃষকরা যে ডুবে যাওয়া ধান পানির নিচ থেকে তোলার চেষ্টা করছেন। আসলে কৃষি বিভাগের তথ্য মতে এই পর্যন্ত 6,500 হেক্টর জমির বোরো ধান বিনষ্ট হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন আসলে 25,000-এরও বেশি কৃষক। কিশোরগঞ্জ জেলায় এবার 1,68,200 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। আর এখন মাঠের প্রায় বেশিরভাগ ধানই পেকে গেছে। আর মাঠে যে জলাবদ্ধতার কারণে হাওরের যে নিচু জমিগুলা পানি জমে আছে, আর এই কারণে তারা কৃষকরা আসলে ধান সংগ্রহ করতে, ধান কাটতে আসলে সমস্যায় পোহাতে হচ্ছে। কারণ বাড়তি মূল্য দিয়েও, বাড়তি টাকা দিয়েও, মজুরি দিয়েও মিলছে না কৃষি শ্রমিক। প্রতিদিন 1,500 থেকে 2,000 টাকা দিয়ে একজন কৃষি শ্রমিকের মজুরি দিতে হচ্ছে। এরপরেও এই শ্রমিকের সংকটে অনেক জমি কাটার বাকি পড়ে আছে। আর তেলের যে জ্বালানি তেলের মূল্যের কারণে যে হারভেস্টার দিয়েও আসলে সীমিত পরিসরেই ধান কাটা হচ্ছে। যে পরিমাণ ব্যাপক হারে ধান কাটার কথা হারভেস্টার মেশিন দিয়ে, আসলে তেমনটি হচ্ছে না। এই কৃষকদের হাতে কাঁচি দিয়ে ধান কাটার উপরে নির্ভর করতে হচ্ছে। আমরা বিভিন্ন হাওরে ঘুরে দেখেছি যে কৃষকরা আসলে জলাবদ্ধতায় মগ্ন হয়ে থাকা জমি থেকে ধান কেটে নৌকায় করে সাবমার্জেবল রুট বা উঁচু জায়গায় এনে আবার বাড়িতে নিচ্ছে, কিন্তু তারা শুকাতে পারছে না, অনেক ধান নষ্ট হচ্ছে। এখানেও আমরা যে এখন আছি যে হাওরটিতে, নিকলির হাওর, এই হাওরটির আসলে অনেক পাকা ধান পড়ে আছে, কিন্তু নষ্ট হচ্ছে, কিন্তু কাটতে পারছে না। তবে কৃষকরা চেষ্টা করছেন। তারা যেটি বলছেন, যদি বৃষ্টিপাত আর না থাকে এবং রোদ ওঠে, তারা যেটুকু ফসল আছে বেশিরভাগ ফসলেই আসলে কাটা শেষ হবে ভালোই, এমনটি প্রত্যাশা করছেন হাওরের কৃষক। আর কৃষকদের নদীর পানি বাড়তে থাকায় একটি বাড়তি আশঙ্কা আছে আগাম বন্যার। কৃষকরা চাচ্ছেন যত দ্রুত সম্ভব তাদের ফসল ঘরে তুলবেন। তো কিশোরগঞ্জের নিকলি হাওর থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কিশোরগঞ্জের নিকলি হাওরে। বিভাগীয় সময় আরও থাকছে, ইট ভাটার আগুনে পুড়ছে কৃষকের স্বপ্ন। টাঙ্গাইলে ভাটার বিষাক্ত ধোঁয়ায় 100 বিঘা জমির ধান নষ্ট, অর্ধ কোটি টাকা ক্ষতির দাবি নির্বিকার কর্তৃপক্ষ। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত, এই স্লোগানে সাভারে পালন করা হচ্ছে মহান মে দিবস। সকালে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন সড়কে ব্যানার, ফেস্টুন, পতাকা ও প্লেকার্ড নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ করেন শ্রমিকরা। তাদের কণ্ঠে ছিল ন্যায্য মজুরি, চিকিৎসা, নারীদের মাতৃত্বকালীন ছুটি, কর্মপরিবেশ সহ ট্রেড ইউনিয়ন বাস্তবায়নের দাবি। খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়নে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান শ্রমিক নেতারা। 8 ঘন্টা যে শ্রমের দাবিতে যে আমরা লড়াই করছিলাম, 8 ঘন্টা ঠিক আছে, কিন্তু ন্যায্য মজুরি নেই। ন্যূনতম মজুরিতে যেন সরকার শ্রমিকদের উপরে বিবেচনা করে সর্বনিম্ন 30,000 টাকা মজুরি ঘোষণা করে। প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, পোশাক শ্রমিকদের, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন 6 মাসের ছুটির টাকাটা পাস করা হোক। স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে নারায়ণগঞ্জ শহরের সরকারি 2 হাসপাতালে ফের 2টি আইসিইউ ইউনিট সহ অক্সিজেন প্ল্যান্ট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা বলছেন, চিকিৎসক ও দক্ষ জনবল নিয়োগ দিলে দ্রুত চালু হবে আইসিইউ ইউনিট। সরকারের এই উদ্যোগে খুশি নগরবাসী। আরিফ হোসেনের ছবিতে শওকত আলী সৈকতের রিপোর্ট। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে 2021 সালের শেষের দিকে নারায়ণগঞ্জ শহরের খানপুর 300 শয্যার সরকারি হাসপাতালের আইসিইউ সংশ্লিষ্ট সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অন্য জায়গায় বদলি করা হয়। এরপর থেকেই হাসপাতালটির আইসিইউ ইউনিটের সেবা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়।
একই অবস্থা ছিল শহরের জেনারেল হাসপাতালে। 2023 সালের নভেম্বর মাসে 10 শয্যার অত্যাধুনিক আইসিইউ ইউনিট চালু করা হয়। তবে স্বাস্থ্য অধিদপ্তরের ইআরপিপি প্রকল্পের চুক্তির মেয়াদ শেষে জনবল তুলে নেওয়া হলে 2024 সালের ডিসেম্বর মাসে এই হাসপাতালেরও আইসিইউ ইউনিটের সেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে আশার আলো জেগেছে 2টি চিকিৎসা কেন্দ্রেই। পুনরায় 2 হাসপাতালের আইসিইউ ইউনিট সচল করতে স্বাস্থ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে অক্সিজেন প্লান্ট সংযোগ ও বেডগুলো সচল করা হয়েছে। আইসিইউ ইউনিটটি চালু হলে আমরাও আইসিইউ ইউনিটে অক্সিজেন সরবরাহ করতে পারবো। বর্তমান সরকারের কাছে আমরা আবেদন জানিয়েছি এবং বর্তমান সরকার খুবই আন্তরিকতার সহিত আমাদের আইসিইউ সহ সারা বাংলাদেশে এই প্রজেক্টের আন্ডারে যতগুলো আইসিইউ রয়েছে সবগুলোই সচল করার জন্য উদ্যোগ নিয়েছেন। আমরা চিকিৎসক পেলে ইনশাল্লাহ অন্যান্য স্টাফ যদি পরেও পাই, আমার যে স্টাফ আছে, নার্স আছে, এদের দিয়ে আমি আইসিইউ শুরু করতে পারবো। সরকারের এই উদ্যোগে খুশি স্থানীয়রা। অসুস্থ হয়েছি, আইসিইউতে যাইতে হবে। ঢাকায় যাওয়ার পথে আমাদের রোগীরা মারা গেছে। আমার বাবা থেকে শুরু করে বহু লোকের বাবা মা ভাই বোন একইভাবে আসলে মারা গেছে। ভিক্টোরিয়া হাসপাতাল প্লাস খানপুর হাসপাতালে আইসিইউ চালু করা হোক, যাতে জনসাধারণ পর্যাপ্ত চিকিৎসা সেবা পায়। দ্রুত আইসিইউ ইউনিটে জনবল নিয়োগের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিত দেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। আইসিইউ জনবল সংকটের যে বিষয়টি, এটি এখন যেহেতু সরকার খুব ইতিবাচকভাবে দেখছে, আমরা আশা করি যেটা কেটে যাবে এবং আমরা এটা অবশ্যই যোগাযোগ করব। আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা সরকারের সাথে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করব, যাতে অতি দ্রুত এই সমাধানটি করা যায়। শহরের 2 হাসপাতালে 2টি আইসিইউ ইউনিট চালু হলে স্বাস্থ্য ঝুঁকি ও মৃত্যুর হার কমার আশা নগরবাসীর। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ইতালিতে আপন ভাইকে হত্যা করে ভিডিও কলে স্বজনদের দেখালেন মুন্সিগঞ্জের এক প্রবাসী যুবক। বুধবার স্থানীয় সময় রাত আনুমানিক 8টার দিকে ইতালির লেইজ শহরে 2 ভাইয়ের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে বড় ভাই হুমায়ুন ফকির উত্তেজিত হয়ে ছোট ভাই নয়ন ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলে নয়নের মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত হুমায়ুন ভিডিও কলে নিহত নয়নের রক্তাক্ত মরদেহ স্বজনদের দেখান ও হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। এই দৃশ্য দেখে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। এরই মধ্যে ইতালি পুলিশ অভিযুক্ত হুমায়ুন ফকিরকে গ্রেফতার করেছে। ইয়াবা সেবন করে ফরিদপুরে শিশু আইরিন আক্তারকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা করা হয়। এই ঘটনায় জড়িত 3 জনকে গ্রেফতারের পর মূল অভিযুক্ত ইসরাফিল দায় স্বীকার করেছে। দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। পুলিশ জানায় সদর উপজেলার আদর্শ গ্রামের বাঁকা বিশ্বাসের শিশু শ্রেণীতে পড়ুয়া মেয়ে আইরিন গত 24 এপ্রিল রাতে নিখোঁজ হয়। 6 দিন পর বৃহস্পতিবার বাড়ির কাছে কলাবাগান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। অভিযোগ পেয়ে বিভিন্ন সূত্রের মাধ্যমে প্রতিবেশী যুবক ইসরাফিল মৃধাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। আইরিনকে শ্বাসরোধ করে হত্যা করে নাসিমা বেগমের বাথরুমের সেফটি ট্যাঙ্কির ভেতরে লুকিয়ে রেখে পালিয়ে যায়। পরে গত 28 এপ্রিল নাসিমা বেগম টয়লেটে গেলে গন্ধ পাওয়ায় মরদেহটি দেখতে পেয়ে তিনি এবং তার ছেলে শেখ আমিন মরদেহটি প্লাস্টিকের ড্রামে করে রেললাইনের পাশে কলাবাগানে ফেলে রেখে যায়। কাউকে না জানিয়ে মরদেহ সরিয়ে ফেলায় তাদের দুজনকেও গ্রেফতার দেখানো হয়। আমরা এলাকার বেশ কিছু সন্দেহভাজন ব্যক্তিদের এই প্রেক্ষাপটে নজরদারিতে রাখি। তার নাম ইসরাফিল। এই ছেলেটি পেশায় একজন অটো চালক। তাকেও আমরা সন্দেহের তালিকায় অন্তর্ভুক্ত রাখি। গতিবিধি সন্দেহজনক মনে হলে আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের হেফাজতে নেই। আমরা তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে এই মেয়েটিকে সে শ্বাসরোধ করে হত্যা করেছে। বৈরী আবহাওয়ার নেতিবাচক প্রভাব পড়েছে বাজারে। হঠাৎ সরবরাহ কমে যাওয়ায় বেড়ে গেছে মাছ ও সবজির দর। এতে বাড়তি দরে বাজার করতে ক্রেতাদের হিমশিম অবস্থা। গত কয়েকদিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মাঠ কিংবা জলাশয়ে মানুষের আনাগোনা অনেকটাই কমে গেছে। এতে কৃষক জমি থেকে সবজি সংগ্রহ করতে পারেননি ঠিকমতো। জলাশয়গুলোতেও কমে গেছে মাছ ধরা। বৈরী আবহাওয়ার কারণে সরবরাহ কম হওয়ায় নারায়ণগঞ্জের সব ধরনের মাছের দাম বেড়েছে। আড়তদাররা বলছেন, গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হওয়ায় জলাশয়ে নামতে পারেননি জেলেরা। এতে চাহিদা অনুযায়ী মাছ না মেলায় বেড়েছে দর। আকার ভেদে মাছের দাম বেড়েছে কেজি প্রতি 100 থেকে 150 টাকা পর্যন্ত। দাম হলো 2250, হলো 600 ওজনের মাছ। কাস্টমার বেশি, মাছ
আগে 180 টাকা করে পাঙ্গাস মাছ নিতাম, এখন এই পাঙ্গাস মাছের দাম হলো আপনার 220 টাকা করে। একই চিত্র মানিকগঞ্জের সাটুরিয়া পল্লীহাটেও। বৈরী আবহাওয়ার কারণে সপ্তাহ ব্যবধানে সরবরাহ কমায় বেড়েছে সবজির দর। কৃষকরা বলছেন বৈরী আবহাওয়ার কারণে তারা সবজি সংগ্রহ করতে পারছেন না। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। টাঙ্গাইলে ইটভাটার আগুনে পুড়ছে কৃষকের স্বপ্ন। নিয়ম নীতি তোয়াক্কা না করেই যেখানে সেখানে ইটভাটা গড়ে তোলায় নষ্ট হচ্ছে কৃষকের ফসল। কৃষি বিভাগ জানায় এবছর 100 বিঘা জমির ধান পুড়ে $1.5 কোটি টাকার ক্ষতি হয়েছে। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবিতে রিপোর্ট। কদিন পরেই কষ্টের ফসল ঘরে তোলার কথা, কিন্তু পাহাড় সম চিন্তা কৃষকের মাথায়। তাদের অভিযোগ শত্রুর মতো আগ্রাসী রূপে দাঁড়িয়ে আছে ইটভাটা। টাঙ্গাইলে যেখানে সেখানে ফসলের ক্ষেতের পাশেই গড়ে উঠছে ইটভাটা। স্থানীয়দের অভিযোগ বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে ইটভাটা তৈরিতে নিষেধাজ্ঞা থাকলেও মানছে না কেউই। 1.5 কিলোমিটারের মধ্যে গড়ে উঠেছে 5টি ইটভাটা। এতে কমেছে ফসল উৎপাদন, নষ্ট হচ্ছে জমির ধান। বালাই ফলন হইছে মধ্যে তো এখন তো পুইরা ছাইয়ে গেল, এখন তো কিছুই করেনি আমরা। বাল বাচ্চা নইয়া খামু কি খামু, কিছুই নাই আমাদের। ধোয়াটা যে তার উপর তার কারণে যে ক্ষতিগ্রস্ত ফসলি মাঠ পরিদর্শন করে 100 বিঘা জমির ধান পুড়ে $1.5 কোটি টাকার ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে কৃষি বিভাগ। 10 থেকে 15 দিনের মধ্যে টোটাল মাঠটা কাটা লেগে যাইতো। কিছু কিছু বৃদান 28 অলরেডি 2-3 দিনের মধ্যে কর্তন করতো কৃষক। আমরা অনুমান করছি প্রায় খড়ের দাম হিসাব করে, বাই প্রোডাক্ট হিসাব করে 50 লাখের কাছাকাছি আপনার কৃষকের মতো ক্ষতি হয়েছে। কৃষকরা বলছেন সিয়াম ব্রিকফিল্ডের কারণে আশপাশের প্রায় 2 শতাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সময় সংবাদ, টাঙ্গাইল। মানিকগঞ্জে বাড়ছে মালচিং পদ্ধতিতে মরিচ চাষ। অতি খরা ও বৃষ্টিতেও তেমন ক্ষতি না হওয়ায় লাভের মুখ দেখছেন চাষিরা। চাষ সম্প্রসারণে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর রিপোর্ট। মরিচ গাছে ভরপুর মানিকগঞ্জের মাঠ। অতিবৃষ্টি ও খরায় ঝরে যাচ্ছে ফুল ফল, মরে যাচ্ছে গাছ। থুবড়া সহ নানা রোগে আক্রান্ত হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। মরিচের ফলন ভালো হচ্ছে না, মরিচ গাছ লাল হয়ে ঝরে পড়ে যাচ্ছে, গাছগুনি মরে যাইতেছে আর পাতাগুনি ঝরে পড়ে যাইতেছে, ছিদ্র হয়ে যেতে পোকা লেগে গেছে। অনেক টাকা পয়সা ঋণ করে মরিচ গাছ বুনছি, মরিচ গাছ মরিচ টিকতেছে না। এ অবস্থায় দিন দিন বাড়ছে মালচিং পদ্ধতিতে মরিচের চাষাবাদ। অতি খরা ও বৃষ্টি সহনশীল হওয়ায় লাভবান হচ্ছেন চাষিরা। অসময়ে চাষ করার পরেও মালচিং পদ্ধতিতে চাষ করার জন্য আমি ফলন পাইছি ভালোই। খরচা গেল মানে অর্ধেক লাভবান হওয়া যায়। লাভজনক হওয়ায় কৃষকদের উৎসাহিত করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সনাতন পদ্ধতিতে মরিচের আবাদ করলে যে সমস্ত সমস্যা সেগুলো তাদেরকে তুলে ধরতেছি এবং মালচিং পেপারের মধ্যে মরিচ আবাদ করার মাধ্যমে তাদের যে সমস্ত উপকার হবে সেগুলো তাদেরকে বোঝাচ্ছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে জেলায় ৩,৮০০ হেক্টর জমিতে মরিচের চাষাবাদ হয়েছে। এর মধ্যে 14 হেক্টর জমিতে মালচিং পদ্ধতিতে চাষ করছেন কৃষকরা। সময় সংবাদ, মানিকগঞ্জ। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মেরামতেও মিলছে না সুফল। সংস্কারের কয়েক মাস যেতেই ভেঙে চৌচির রাস্তা। মাদারীপুর পৌরসভার বেশিরভাগ সড়কের বেহাল দশা। বৃষ্টিতে ভোগান্তি বাড়ে কয়েক গুণ। হাওড়ে তলিয়ে যাওয়া ধান কাটার ব্যস্ততা। কিশোরগঞ্জে বাড়তি টাকা দিয়েও মিলছে না শ্রমিক। পানি বাড়ায় দিশেহারা চাষি। ক্ষতিগ্রস্তদের তালিকা করছে কৃষি বিভাগ। এবং মহান মে দিবসে শহরের শিল্পাঞ্চলে নানা কর্মসূচি। মজুরি বৈষম্য দূর করার দাবি। জীবনমান উন্নয়নে ব্যবস্থা নিতে সরকারের কাছে আহ্বান। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ আলিফ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।